আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাইসুল হক, প্রভাষক, অর্থনীতি বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। অনলাইন একাদশ এবং দ্বাদশ শ্রেণী আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয় আমি পড়াবো সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এর আগের একটি ক্লাস ছিল সংখ্যা পদ্ধতির প্রাথমিক ধারণা নিয়ে, প্রাথমিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় কিভাবে রূপান্তর করা হয়। অন্যান্য সংখ্যা বলতে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল সংখ্যাকে বোঝানো হচ্ছে। আমরা জানি এই রূপান্তর দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে দশমিক সংখ্যা থেকে অন্য সংখ্যায় অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল রূপান্তর। আবার অন্য অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আবার আরেকটি যেটি করা যায় সেটা হচ্ছে এদের মধ্যে অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের মধ্যেও রূপান্তর করা যায়, অর্থাৎ একটি থেকে অন্য সংখ্যায় রূপান্তর করা যায়। প্রথমে আসলে আমরা দেখব যে ডেসিমাল সংখ্যা থেকে দশমিক অর্থাৎ দশমিক সংখ্যা থেকে অন্য পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা হয়। প্রশ্নে ডেসিমাল সংখ্যা দেওয়া থাকলে আমরা এই নিয়ম যে তোমাদেরকে বলবো সেই নিয়মটা ব্যবহৃত হবে। আর এই নিয়মটা অনেকটা গাছে উঠে নামার মতো ফল দেয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের সংখ্যাগুলো বিবেচনা করি, লেখার সময় ফার্স্ট প্রায়োরিটি পাবো। ভগ্নাংশের ক্ষেত্রে উপরের সংখ্যাগুলো আগে এবং পরের সংখ্যাগুলো পরে আসবে। প্রথমে গাছে উঠা এবং পরে নামা, এই জন্য এটি গাছে উঠে নামার সাথে তুলনা দেওয়া হয়েছে। এখন আসো এখানে যে নিয়মগুলা আমরা যদি বলি যে দশমিক সংখ্যাকে কিভাবে আমরা অন্যান্য সংখ্যায় রূপান্তর করবো। দশমিক সংখ্যাকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশ যদি থাকে তাহলে ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করব। একইভাবে অক্টাল সংখ্যায় যদি রূপান্তর করতে বলে তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা 8 দিয়ে ভাগ করব, যেহেতু ভিত্তি 8, আর ভগ্নাংশকে আমরা 8 দিয়ে গুণ করব। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, 16 দিয়ে 16 দিয়ে ভাগ করব এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 16 দিয়ে গুণ করব। এটি পূর্ণ মানকে ভাগ এবং ভগ্নাংশ মানকে গুণ করা হয় বলে একে ভাগগুণ পদ্ধতিও বলা হয়। এখন আসো আমি কিছু বলতে চাচ্ছি যে পূর্ণ দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতি অর্থাৎ অন্য সংখ্যায় রূপান্তরের জন্য আমরা কি করব। যেটি প্রথমে করবো সেটা হচ্ছে দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ দিয়ে ভাগশেষকে নিতে হবে। প্রাপ্ত ভাগফলকে পুনরায় অন্য পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করে ভাগশেষকে নিতে হবে। ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত, ভাগফল খেয়াল রাখো, ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে। আলটিমেটলি যে ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে নিতে যে সংখ্যাটি পাওয়া যাবে তা অন্য পদ্ধতির সংখ্যার সমান হবে। অর্থাৎ শেষ থেকে প্রথম দিকে আসতে হবে, প্রথম থেকে শেষ দিকে গেলে কিন্তু হবে না। এজন্যই বলা হচ্ছে যে নিচ থেকে উপরে ওঠা, অর্থাৎ গাছে উঠতে প্রথমে উঠতে হবে, তারপর ভগ্নাংশের ক্ষেত্রে নামতে হবে। ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। 17 অর্থাৎ 17, এটা একটা বাইনারি তোমার দশমিক সংখ্যা, একটা বাইনারি সংখ্যা যদি রূপান্তর করতে বলে আমরা পূর্ণ সংখ্যা জানি যে হওয়ার কারণে মূল ভিত্তি হচ্ছে বাইনারি সংখ্যা 2, 2 দিয়ে আমরা ভাগ করবো। ভাগ করলে জানি যে 8 দুগুণে 16 হয়, 1 থাকে ভাগশেষ। এই ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করবো। ভাগফলকে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 হয়, ভাগশেষ কিন্তু 0 হয়। কিন্তু ভাগফল যেহেতু 4 হয়ে গেছে, এটা 0 না হওয়া পর্যন্ত আমরা কি করবো, ভাগ দিতেই থাকবো 2 দিয়ে। এখন দেখো 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 1 থাকে আমাদের ভাগফল, আর অবশিষ্ট থাকে 0। একইভাবে 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি মানে তখন আমাদের ভাগ যায় না, আমরা এখানে ভাগশেষ 0 লিখেছি, অর্থাৎ ভাগ ফলাফল যেটা এটা 0। আর যে অবশিষ্ট 1 এটা আমরা নিয়ম অনুসারে এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকে লিখতে গেলে কি হবে, বাইনারি সংখ্যাটি হবে 1 0 0 0 1, অর্থাৎ নিচ থেকে আমরা পরের সংখ্যাগুলো লিখছি। আমরা তোমাদেরকে এখানে আরেকটি উদাহরণ দিচ্ছি এটি সহজ করার জন্য, বোঝানোর জন্য। কিভাবে পূর্ণ সংখ্যা যেহেতু আমরা ভাগ করলাম, ভাগ করলে দেখা যাচ্ছে যে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 হয়, কিন্তু ভাগশেষ কত থাকে, 1 থেকে যায়, আর ভাগফল কত 9, কিন্তু ভাগফল 0 না
হওয়ার পর্যন্ত আমাকে ভাগ করতে হবে। কিন্তু ৯ কে আবার কি করব? ২ দিয়ে ভাগ করব। ৪ দুগুণে ৮ হয়। এখানে ৪ দুগুণে ৮ হলে ভাগশেষ কি থাকে? 1 থেকে যায়। এখন ভাগফল যেহেতু ৪ এটাকে আমরা আবার ২ দিয়ে ভাগ করলাম। এখন ২ দুগুণে ৪ হয়। এখন আবার দেখো ভাগশেষ ০ থেকে যায়। আমরা ২ কে আবার ২ দিয়ে ভাগ করছি। ভাগফল 1 হয়। কিন্তু ভাগশেষ ০ থাকে। এখন এই 1 কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে কি হয়? ভাগ করা যায় না। তাহলে ভাগশেষ এই 1 টা আমরা ডান পাশে নিয়ে আসছি। তাহলে আমাদের নির্ণেয় বাইনারি সংখ্যাটা কি হবে? 1 আমাদের নির্ণেয় বাইনারি সংখ্যা। এখন আমরা আসো যে ডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা হয়। আবার বলছি দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর প্রক্রিয়াটা কি হবে? একই প্রক্রিয়া যেহেতু অক্টাল আমরা 8 দিয়ে পুরো সংখ্যাটাকে কি করব? ভাগ করব আর ভগ্নাংশের সাথে গুণ করব। একটা উদাহরণ আছে 423 তো অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে 423 কে প্রথমে আমরা যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছি 8 দিয়ে ভাগ করব। ভাগফল হচ্ছে 52 কিন্তু ভাগশেষ থাকে 7 আমরা ভাগফলকে আবার 8 দিয়ে ভাগ করব যতক্ষণ পর্যন্ত এই ভাগফলটা শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই থাকবো। দেখো 6 চলে আসছে কিন্তু 6 কে 8 দিয়ে ভাগ করা যায় না। এক্ষেত্রে আমরা 0 দিয়ে দিচ্ছি আর 6 টাকে ভাগশেষ হিসেবে রেখে দিচ্ছি। তাহলে আমাদের ফলাফল কি হবে? নির্ণেয় অক্টাল সংখ্যা হবে 6, 4, 7। এখন আসো আমরা দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করা হয়। এই সংখ্যাটিকে আমরা যদি বলি যে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করো তাহলে 16 যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16 আমরা 16 দিয়ে ভাগ করছি। 16 দিয়ে ভাগ করলে দেখো ফলাফল হয় 26 কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে 7। এখানে এই 26 কে আবার 16 দিয়ে ভাগ করবো যেহেতু ভাগশেষ শূন্য এখনো হয় নাই। ভাগ ফলাফল যেহেতু এখন শূন্য হয় নাই। এখন 16 দিয়ে যদি ভাগ করি 16 কে 16 হয় কিন্তু ভাগশেষ থেকে যায় 10। কিন্তু 1 কে যদি আমরা আবার 16 দিয়ে ভাগ করি ভাগ যাবে না। ফলে ভাগফল আমাদের কত হবে? শূন্য হবে। ভাগশেষ হিসেবে আমরা 1 টাকে ডান পাশে নিয়ে আসবো। আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যায় কিছু প্রতীক আছে যেগুলোকে আমরা বাইনারিতে যেটাকে আমরা দশমিক সংখ্যা যেটাকে 10 বলি, হেক্সাডেসিমালে সেটাকে কি বলা হয়? 1। একইভাবে দশমিক সংখ্যায় যেটা আমরা এলিমেন্ট বলি সেটা 1 1 দিয়ে প্রকাশ করি। কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় পদ্ধতিতে এলিমেন্টকে ডি দিয়ে প্রকাশ করা হয়। সি মানে হচ্ছে 12, ডি মানে 13, 14 হচ্ছে ই এবং এফ হচ্ছে 15। অর্থাৎ 15 কে এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের নির্ণেয় সংখ্যা লেখার সময় আমরা কি লিখব? নির্ণেয় হেক্সাডেসিমাল সংখ্যাটি হবে 1, 10, 7। যেহেতু 10 বলতে এখানে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় দশমিক সংখ্যার 10 কে আমরা এ দিয়ে প্রকাশ করি হিসেবে 1 এ 7 লিখতে হবে। আশা করি এটি বুঝতে তোমাদের সহজ হয়েছে। এখন আসো ডেসিমাল সংখ্যা থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর বা ভগ্নাংশের ক্ষেত্রে কি করবে? ভগ্নাংশ দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতির সংখ্যায় রূপান্তরের জন্য আমাদের যেগুলো করতে হবে সেই নিয়মগুলো আমি তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। যে দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করে পূর্ণ মানকে নিতে হবে। প্রাপ্ত ভগ্নাংশকে যে ফলাফলটা পেয়েছো এর পূর্ণ মানকে নিলাম, নেওয়ার পর আলাদা রাখবো আমরা। এটার মধ্যে দেখবো প্রাপ্ত ভগ্নাংশকে পুনরায় আবার ভিত্তি দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার পর পূর্ণ মান যদি পাই এটাকে আলাদা করতে হবে বা নিতে হবে এবং ভগ্নাংশের মান শূন্য না হওয়া পর্যন্ত এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে। প্রথম পূর্ণ মান থেকে শেষ দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে দিতে যে সংখ্যাটি পাওয়া যাবে তা অন্য পদ্ধতির ভগ্নাংশ সংখ্যা সমান হবে। ভগ্নাংশ মান শূন্য না হলে কাঙ্ক্ষিত যত ঘর পর্যন্ত চাওয়া হবে সর্বোচ্চ ততবার ভাগ করতে হবে। খেয়াল রাখতে তো আমি একটা সংখ্যা দিচ্ছি তোমাদের এখানে যে 17.125 এটা একটি বাইনারি সংখ্যা, আমাদের দশমিক সংখ্যা। দশমিকের বাইনারি কিন্তু এখানে পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা আগেই করেছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
ভাগ করতে হয়। পূর্ণ সংখ্যা কাজটি শেষ হয়েছে। ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, অর্থাৎ দশমিকের পরে যে অঙ্কটা আমরা গুণ করব, ২ কিভাবে এখানে ভাগ ছিল, এখানে গুণ। আমরা এখন যদি গুণ করি 0.125 into 2, তাহলে এটা আসবে 0.250। এক্ষেত্রে দেখো পূর্ণ সংখ্যা আমরা কিন্তু এখনো পাইনি, অর্থাৎ যেহেতু ভগ্নাংশ রয়ে গেছে, ভগ্নাংশটি আছে, ভগ্নাংশকে পুনরায় আবার 2 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে আমাদের ফলাফলটা আসবে 0.500। এই ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যা আমরা পাইনি, যার কারণে এখানে আমরা 0 দিচ্ছি। আবার ভগ্নাংশটা বাম পাশে 2 দিয়ে গুণ করছি, এক্ষেত্রে আমাদের সংখ্যাটা আসছে, অর্থাৎ 1.00। পূর্ণ সংখ্যা কত পেয়েছি? 1। এখন দেখো ভগ্নাংশ যেহেতু পয়েন্টের পরে আর কোনো সংখ্যা নেই, পয়েন্টের পরে 0 চলে আসছে, আমরা বলতে পারি আমাদের মানটা চলে আসছে। আমরা এখানে আমাদের আনসারটা লিখে দিব। কি লিখবো একটু খেয়াল করো। আমরা প্রথমে বলেছিলাম যে গাছে উঠা নামার মতো, একটু সহজ খেয়াল করো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে যাবে, মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ নিচের সংখ্যাগুলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরের গুলা ক্রমান্বয়ে আস্তে আস্তে কমতে থাকে। আর দশমিক সংখ্যা বা ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, গাছে ওঠা এবং আর হচ্ছে গাছ থেকে নামার মতো। তাহলে নিম্নের মানের সংখ্যাটি হবে আমাদের কি হবে? নিম্নের মানের সংখ্যা হবে 17.125, এর বাইরের দশমিক সংখ্যা, মানের সংখ্যাটি হবে 10001.001। এটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এখন আমরা একইভাবে একটা ভগ্নাংশ সংখ্যা নিয়ে আসলাম, সেটাকে যদি ডেসিমাল থেকে তোমাকে অক্টালে রূপান্তর করতে বলে, সেক্ষেত্রে আমরা আগের নিয়ম অনুসরণ করব, অর্থাৎ বাইনারিতে যে পদ্ধতি অনুসরণ করেছি আমরা অক্টালের ক্ষেত্রে এক নিয়ম মানে অনুসরণ করব। শুধুমাত্র এখানে ভিত্তি 2 এর পরিবর্তে কি করব? 8 ব্যবহার করব। আমরা দেখো এখানে দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করলাম, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করছি? গুণ করতেছি। গুণ করলে ফলাফলটা আসবে 1.00। দেখো প্রথমবার গুণ করার সাথে সাথে কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসছে, কিন্তু প্রথমবার গুণ করার সাথে সাথে পূর্ণ সংখ্যা নাও আসতে পারে, অর্থাৎ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যাটা আলাদা রেখে ভগ্নাংশের অংশগুলোকে গুণ করতেই থাকি, ততক্ষণ পর্যন্ত এটি শূন্য হবে। তাহলে আমাদের ফলাফলটা কি হবে? নির্ণয় অক্টাল সংখ্যা হবে 2 1 নিচ থেকে উপরে, আর এখানে যেহেতু একটি সংখ্যা আছে 1, এটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তাহলে 1.1, এটি হচ্ছে 17.125 এর অক্টাল সংখ্যা। দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখানেও একই কথা, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমাল যেহেতু ভিত্তি হচ্ছে 16, আমরা 16 দিয়ে ভাগ করছি, ভাগ করব, মারা যাচ্ছে না, যখন ভাগ শেষ, ভাগফল শূন্য হয়ে যাচ্ছে, অবশিষ্ট আমরা 1টাকে বাম পাশে ডান পাশে নিয়ে আসলাম। এবার দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? ভগ্নাংশের ক্ষেত্রে হবে ভগ্নাংশে 0.125 into 16, সরাসরি পূর্ণ সংখ্যা চলে আসছে এবং পয়েন্টের পর কোনো আর সংখ্যা নেই, সুতরাং আমাদের ফলাফলটা আমরা এখানে লিখব। নির্ণীয় হেক্সাডেসিমাল সংখ্যা হবে, এখানে ভুল হয়েছে, এখানে অক্টাল হয়ে গেছে, তাই দুঃখিত। এখানে নির্ণীয় হেক্সাডেসিমাল সংখ্যাটি হবে 1.2। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আসলে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর, যেগুলা আমরা অলরেডি করেছি। একটা উদাহরণ দিলে তোমাদের জন্য সহজ হবে, এই জন্য আমি আর একটা উদাহরণ নিয়ে আসছি একটু ভিন্নভাবে। তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে এভাবেও অঙ্কগুলো করতে পারো। যেমন পূর্ণ দশমিক সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করি, যে এখানে উদাহরণ দিয়েছে 37.875, এখানে যে দশমিক সংখ্যাটি দেওয়া আছে, এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের ভাগ শেষগুলো আমরা এই পাশে রেখে দিলাম। তাহলে আমরা এই প্রক্রিয়াটা এখানে রাখলাম। তোমরা জানো মোস্ট সিগনিফিকেন্ট, এটা বলা দরকার নাই। আর ভগ্নাংশের ক্ষেত্রে একটু দেখো, 0.875 এই প্রথমে 2 দিয়ে আমরা গুণ করলাম, গুণ করার পর পূর্ণ সংখ্যা এটা বাম পাশে নিয়ে আসলাম, অর্থাৎ 0.875 কে 2 দিয়ে গুণ করলে এটা রেজাল্ট হবে আমাদের কত হবে? ফলাফলটা আসবে 1.750। এক্ষেত্রে পূর্ণ সংখ্যা বাম পাশে, ভগ্নাংশটা
এই পাশে রাখলাম। এবার ভগ্নাংশকে আবার 2 দিয়ে আমরা গুণ করছি। যতক্ষণ পর্যন্ত পয়েন্টের পরে শূন্য না হয় সবগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো? এই ভগ্নাংশ এটা দিয়ে আমরা ভগ্নাংশকে 0 আসার জন্য আমরা কি করতে 2 দিয়ে গুণ করতে থাকবো। এক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে দেখো কি আসবে? 1.50 এক্ষেত্রে পূর্ণ সংখ্যা 1 বাম পাশে চলে আসছে, 0.50 ডান পাশে আবার 2 দিয়ে গুণ করলাম। এখানে 0.5 কে 2 দিয়ে গুণ করলে আমরা জানি এটা 1 হয়, 1.0 হয়। তাহলে 1 পূর্ণ সংখ্যা, কিন্তু পয়েন্টের পরে এগুলো কি হয়ে গেল? শূন্য হয়ে গেল, অর্থাৎ পয়েন্টের পর আর কোনো সংখ্যা নেই। সুতরাং আমরা এখানে আনসার আমাদের লিখতে পারি। তাহলে আমাদের 37.875 দশমিক সংখ্যাটির বাইনারি সংখ্যাটা কি হবে? 100,101.111। এইটুকু কাছে উঠানামার মধ্যে। এবার অক্টাল সংখ্যার ক্ষেত্রে আরেকটি উদাহরণ আমরা তোমাদেরকে দেখাচ্ছি। পূর্ণ দশমিক সংখ্যার ক্ষেত্রে 72.25, এখানে 72 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়াটা, প্রথমে আমরা 8 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখানে ফল হয় 9, কিন্তু অবশিষ্ট থাকবে আমাদের 0, কারণ আমরা জানি 8 9 72। এখন আমরা 8 দিয়ে এই ভাগফল অর্থাৎ 9 কে আবার ভাগ করবো, সেখানে আসছে 9 কে ভাগ করলে হয় 8 থেকে 8, সেখানে অবশিষ্ট থাকে 1। এবার 1 টাকে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে? যেহেতু ভাগফল 1, অবশিষ্ট 1, ভাগফল 1 আমরা এই ভাগফল 1 কে এই দিয়ে ভাগ করলে আসছে, এটা দিয়ে ভাগ করা যায় না। এটাকে অবশিষ্ট ডান পাশে নিয়ে আসলাম, আর এখন ভাগফল হিসেবে 0 লিখে দিলাম, যেহেতু ভাগ যাচ্ছে না। এবার আসলে ভগ্নাংশের ক্ষেত্রে 0.25 এই দিয়ে আমরা গুণ করলাম। এই দিয়ে গুণ করার সাথে সাথে 0.25 কে গুণ করলে এটি কিন্তু 2.0 হয়ে যায়, অর্থাৎ পূর্ণ সংখ্যাটি বাম পাশে আর 0.00 যেহেতু 0 চলে আসছে আর ভগ্নাংশের পয়েন্টের পরে আর কোনো সংখ্যা নেই, সুতরাং আমাদের আনসারটা এখানে আমরা লিখে দিব। কি আনসার লিখবো? 72.25 দশমিক সংখ্যা, এটি অক্টাল সংখ্যা হবে 110.2। দিস ইজ আওয়ার আনসার। এবার আসো আমরা পরের একটা উদাহরণ দেখি। ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে আরেকটি উদাহরণ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করলাম? 110 পূর্ণ সংখ্যা 16 দিয়ে ভাগ করলাম। 16 দিয়ে ভাগ করলে আমরা এখানে ভাগফল পাচ্ছি 6, কিন্তু আমাদের এখানে মানে ভাগশেষ যেটা সেটা থেকে 14 মানে 14 থেকে যায়। আর 6 কে যদি 16 দিয়ে ভাগ করতে যাও, 6 কে যদি 16 দিয়ে ভাগ যায় না, ভাগফল শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু অবশিষ্ট আমাদের 6 থেকে যাচ্ছে। এখানে আমরা আনসারটা লিখি 614। কিভাবে একটু পরে আলোচনা করছি। এবার আসলে ভগ্নাংশের দিকে। সেখানে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যেটা 0.75, এটাকে আমরা 16 দিয়ে গুণ করবো। গুণ করলে সংখ্যাটা আসবে 12.00। খেয়াল করো, 12.00। 12 আমাদের পূর্ণ সংখ্যা, আমরা বাম পাশে নিয়ে আসলাম 0.00। এটা একটি শূন্য, অর্থাৎ ভগ্নাংশের পয়েন্টের পরে কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা আর ভাগ আর গুণ করার কোনো সুযোগ নেই। আমরা এখানে আনসার লিখবো। আনসারের ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে আমরা জানি এটা যে আনসার কোনটা লিখবো আমরা? এখানে লিখবো 614, কিন্তু 14 যেহেতু হেক্সাডেসিমালের প্রতীক না, এটা আমাদের দশমিক সংখ্যার প্রতীক, সুতরাং সেটাকে আমরা 14 কে আমরা ই দিয়ে প্রকাশ করছি। যেহেতু হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, তাহলে আমরা লিখবো 614 এর জায়গায় ই, তাহলে 6 পয়েন্ট। এই ক্ষেত্রে খেয়াল করো আরেকটা সংখ্যা চলে আসছে 12। এই 12 টাও কিন্তু হেক্সাডেসিমালের প্রতীক না। 12 কে আমাদের হেক্সাডেসিমালে সি দিয়ে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আমরা লিখবো সিসি.সি, অর্থাৎ সিসি মানে 14.12 মানে 1। আশা করি এই উদাহরণগুলো তোমাদের বুঝতে সহজ লাগবে। আমরা একটু ভিন্ন একটা নিয়ম দেখতে চাচ্ছি, যেটি সংক্ষিপ্তভাবে অঙ্কগুলো করার জন্য। অনেক সময় পরীক্ষায় আমাদের সময় স্বল্পতা থাকে, অর্থাৎ এমসিকিউ অথবা শর্ট কুয়েশন আনসার করার ক্ষেত্রে এক্সাক্ট আনসারটা চাই যে এই সংখ্যাটা বাইনারি সংখ্যা কি হবে। তখন আমরা একটা নিয়ম শিখাচ্ছি, যেহেতু অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যায় যেন সহজ বের করতে পারি। এটা নিয়মটা কি? যে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, সেই সংখ্যাটি 1 2 4 8 16 32 64 128 অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ করে, তারা সর্বোচ্চ যে সংখ্যার সমান বা
বড়, সেই সংখ্যাটিকে সর্বমে লিখে নিম্নক্রমে ওই সংখ্যাগুলোকে ১ পর্যন্ত লিখতে হবে। অতঃপর দেখতে হবে প্রদত্ত সংখ্যাটি কোন কোন সংখ্যার যোগফলের সমান। সংখ্যাটি যে সংখ্যার যোগফলের সমান সেগুলোর নিচে 1 আর বাকিগুলোর নিচে 0 লিখলে যে বাইনারি সংখ্যা পাওয়া যাবে তাই হলো বাইনারি সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করব এদের নিচে 1 লিখব, আর যে সংখ্যাগুলো আমরা সমষ্টির ক্ষেত্রে ব্যবহার করব না সেগুলো নিচে কি লিখব? 0 লিখব। তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি আমাদের বাইনারি সংখ্যা। আসলে আমরা একটা উদাহরণ দিতে যাচ্ছি যে এটা সংখ্যা কিভাবে প্রকাশ করে। 17 কে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা জানি 17 যে বিষয়ে আমাদের যে নিয়মটা বলা হয়েছে 1, 2, 4, 8, 16, 16 এটা হাইয়েস্ট সংখ্যা এখানে। কারণ 16 এর সাথে 1 যোগ করলে আমরা কি জানি এটা 17 হয়। তাইলে আমরা 8 ব্যবহার করি নাই, 4 ব্যবহার করি নাই, 3 ব্যবহার করি নাই, 1 ব্যবহার করি। তাহলে বাইনারি সংখ্যাটা কি হবে? 1, 0, 0, 0, 1। আরেকটা উদাহরণ দেখো 1 to 7 বাইনারিতে রূপান্তর। আমরা জানি 1 to 7 এখানে বাইনারিতে রূপান্তর করার জন্য হাইয়েস্ট সংখ্যা চলে আসছে 64। তাহলে 1 এর 64 এর পরবর্তী সংখ্যাটা কি হবে? 1 to 8 এটি এখানে আসবে না, কারণ এখানে আমাদের হাইয়েস্ট সংখ্যা হচ্ছে 1 to 7। তাহলে এটার মধ্যে হাইয়েস্ট আমাদের যে পদ্ধতি সেটা হচ্ছে এখানে 64 টি হাইয়েস্ট সংখ্যা। এখন দেখো একটু খেয়াল করো 127 কোন সংখ্যাগুলো, যেহেতু আমরা 64 আছে অবশ্যই 64 আমরা আগে নিব, হাইয়েস্ট সংখ্যাগুলো আগে বিবেচনা করব। এরপর দেখো অন্যান্য হাইয়েস্ট সংখ্যা কোনগুলো আসছে একটু খেয়াল করো 64, 32, 16, 8, 4 to 1 প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমাদের এখানে যোগ করলে 127 হয়। অর্থাৎ 127 1 to 7 বের করতে হলে প্রত্যেকটা সংখ্যাই যোগ করতে হবে। এজন্য প্রত্যেকটা সংখ্যার নিচে আমাদের 1 লিখতে হচ্ছে। এখানে কোনো সংখ্যাই ব্যবহার থেকে বাদ যায় না, যার কারণে শূন্য আসে না। তাহলে 1 to 7 এর বাইনারি সংখ্যা হবে 1 1 1 1 1 1 1। আশা করি তোমরা এই পদ্ধতিতে সংক্ষিপ্তভাবে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো আজকে তোমাদের এই পর্যন্ত থাকুক। তোমাদের পড়াশোনা আরো সুন্দর ভালো কাটুক এবং তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিরাপদ রাখার জন্য প্রত্যেকে নিজে যেরকম সচেতন থাকবে এবং প্রতিবেশীকেও সচেতন করার চেষ্টা করবে। তোমার পরিবারের সকলকে নিয়ে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশায় আজকে তোমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।